বিন্যাস সমাবেশের একবারে শেষের দিকে আমরা চলে আসছি। সো এখন আমরা যে বিষয়টা নিয়ে শিখব সেটা হচ্ছে পুনরাবৃত্তিমূলক বিন্যাস। পুনরাবৃত্তিমূলক বিন্যাস এই জিনিসটা কেমন? যেমন আমরা যখন বিন্যাসের সংখ্যা গঠন বা শব্দ গঠন নিয়ে কথাবার্তা বলতেছিলাম, তখন কিন্তু আমাদের ব্যাপার ছিল একটা সিটে একজনই বসতে পারে। যেমন আমি বলছিলাম এই ঘরে সে বসে গেছে, সে আর সামনে যাইতে পারবে না। এখন বিষয়টা এরকম, পুনরাবৃত্তিমূলক বিন্যাস হচ্ছে আমার কাছে এরকম চারটা সিট আছে, আমার কাছে এখানে 10 জন মানুষ আছে, 10 জন মানুষ আছে আমার কাছে, ঠিক আছে? আমার কাছে চারটা সিট আছে, মানুষ আছে কয়জন? 10 জন। এখন আমি বলতে পারি এই 10 জন দিয়ে আমি এই চারটা সিট পূরণ করব। এই 10 জন দিয়ে চারটা সিট পূরণ করা আর 10 জনের বিন্যাস করা কিন্তু একই কথা, ঠিক আছে? সো আমি এইখানে আবুল রে বসাইলাম, তাহলে আবুল এই সিটে বসে গেছে। আবুল কিন্তু আর পরের সিটে যাইতে পারবে না, সো আমি এই সিটে বাবুলকে বসাতে পারি। সো বাবুল কিন্তু এই সিটে বসে গেছে, বাবুল আর পরের সিটে যাইতে পারবে না, এইখানে আমি কাবুল রে বসাইতে পারি। সো কাবুল এই সিটে বসে গেছে, এইখানে কিন্তু ডাবুলকে বসাতে পারি। ব্যাপারটা এতক্ষণ ছিল এইরকম। সো বিষয়টা আমরা এইভাবে সলভ করেছিলাম যে আমার কাছে এরকম 10 জন থেকে আমি চারটা সিট পূরণ করব, এই জন্য আমি এই চারটা ঘর এঁকে নিয়েছিলাম। সো প্রথম ঘরে আমি আবুল বাবুল কাবুল ডাবুল যাকে ইচ্ছা তাকে বসাতে পারি। সো প্রথম ঘর পূরণের জন্য আমার হাতে 10টা উপায় ছিল, 10টা উপায় ছিল। সো এই ঘরে ধরলাম আমি আবুলকে বসায় দিছি। সো আবুলকে কিন্তু আর আমি পরের ঘরে বসাতে পারতাম না। তার মানে পরের ঘরে বসানোর জন্য আমার হাতে কিন্তু আর আবুল অপশনটা থাকতো না, সেজন্য পরের ঘরে আমার হাতে 9টা অপশন থাকতো। সো এই ঘরে ধরলাম আমি বাবুলকে বসায় দিলাম। সো বাবুলকে কিন্তু আর আমি পরের ঘরে বসাতে পারি না, এই জন্য পরের ঘরের জন্য আমার 8টা অপশন থাকতো, এইখানে আমি কাবুল রে বসায় দিলাম। এই ঘরের জন্য আমার 7টা অপশন থাকতো, কেননা কাবুল রে আর এই ঘরে বসাইতে পারতাম না, ধরলাম আমি এই ঘরে ডাবুলকে বসায় দিলাম। তখন উত্তর লিখতাম আমি 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7। কিন্তু পুনরাবৃত্তিমূলক বিন্যাস এই কথার মানে হচ্ছে আমার কাছে 10 জন মানুষ আছে ধরে নিচ্ছি, আমি চারটা সিট পূরণ করব। পুনরাবৃত্তিমূলক বিন্যাস মানে প্রথম ঘরে আবুল বসে যাওয়ার পরে আবুল বলতে পারে আমি পরের ঘরেও বসবো, আবুল বলতে পারে আমি এ ঘরেও বসবো, আবুল বলতে পারে আমি এ ঘরেও বসবো। এর মানে পুনরাবৃত্তিমূলক। যে একবার বসবে সে বলে আমি পরের ঘরেও বসবো, যে একবার বসবে সে চাইতে পারে আমি পরের ঘরেও বসবো। কথা বুঝতে পারছি কি? এইটার নামই পুনরাবৃত্তিমূলক বিন্যাস। তাহলে প্রথম ঘরের জন্য আমার 10টা অপশন, এই ঘরে একজন বসে গেছে, কিন্তু যে বসে গেছে সে বলতে পারে আমি এই সিটেরও দাবিদার। তার মানে পরের ঘরের জন্য আমার 10টা অপশন, কেননা আমার মানুষ আছে 10 জন। যে এই সিটে বসছে সে বলতে পারে আমি পরের সিটেরও দাবিদার, সো এইখানেও কিন্তু বসে গেল। আবার এইখানেও কিন্তু সে এসে বসে যেতে পারে। কথা বুঝতে পারছি? এই হচ্ছে পুনরাবৃত্তিমূলক বিন্যাস। সো উত্তর হবে 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10। সো উত্তর হবে 10-এর পাওয়ার 4। বা আমি চারটা ছিল আমার সিট, চারটা ছিল সিট, 10টা ছিল মানুষ। সো মানুষের পাওয়ার হচ্ছে সিট, 10-এর পাওয়ার মানুষ, সো মানুষের পাওয়ার সিট। এটা আমি উত্তর বললাম। কিন্তু কে মানুষ হবে আর কে সিট হবে এটা হচ্ছে খুবই বড় কথা। কে মানুষ এবং কে সিট, কথা হচ্ছে এইখানে একটা সিট, এক সিট কি সে বলতে পারছে আমি 2টা মানুষ নিব? এটা কিন্তু বলতে পারে নাই। মানে সিট কিন্তু একাধিক মানুষ নিতে পারে নাই, বাট এক আবুল বলতে পারছে আমি 2টা সিট নিব, আমি সব কয়টা সিট নিব। তাহলে কে একাধিক রে গ্রহণ করতে পারছে, কে একাধিক নিতে পারছে? মানুষ কি একাধিক সিট দখল করতে পারছে? পারছে, কিন্তু একটা সিট কিন্তু একাধিক মানুষ দখল করতে পারে নাই। তাহলে কে একাধিক দখল করতে পারছে? মানুষ একাধিক দখল করতে পারছে। সো যে একাধিক দখল করতে পারবে বা যে একাধিক নিতে পারবে সে হবে নিচে, অর্থাৎ সে থাকবে নিচে, উপরে হবে আর একটা এন এর পাওয়ার আর। সো এন এর পাওয়ার আর, এন কে যে একাধিক দখল করতে পারবে। কথা বুঝতে পারছে? সো আমরা শিখলাম এন সংখ্যক
সো এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু পুনরাবৃত হলে বিন্যাস সংখ্যা এন এর পাওয়ার আর। একজন নিচে একজন উপরে। নিচেকে যে একাধিক দখল করতে পারে, যে একাধিক দখল করতে পারে। সো এই টাইপের আমরা দুইটা ম্যাথ সলভ করব। প্রথমটা হচ্ছে 7টি চিঠি 3টি বাক্সে কত উপায়ে যেতে পারে। মানে আমার কাছে এরকম 3টা বাক্স আছে, যে বাক্সের মধ্যে আমি চিঠি দিব। আমার প্রথমে বুঝতে হবে যে এই বিন্যাসটা পুনরাবৃত্তিমূলক বিন্যাস। আমার কাছে চিঠি আছে 7টা, বাক্স আছে 3টা। প্রথম বাক্সে একটা চিঠি দিলাম, এই বাক্সে একটা চিঠি দিলাম, এই বাক্সে একটা চিঠি দিলাম, তার মানে আমি 3টা চিঠি দিছি। 4 নাম্বার চিঠিটা আমি কোথায় দেব? 4 নাম্বার চিঠিটা দিতে গেলেই কিন্তু আমার বাক্স রিপিট হয়ে যাবে। যে বাক্সেই দিতে যাই না কেন ওই বাক্সে আমি আগেও চিঠি দিছি, তার মানে এটা হচ্ছে পুনরাবৃত্তিমূলক বিন্যাস। কথা বুঝতে পারছি? এখন কথা হচ্ছে পুনরাবৃত্তিমূলক বিন্যাস মানে উত্তর হবে এন এর পাওয়ার আর। তাহলে কে এন? যে একাধিক দখল করতে পারে বা যে একাধিক নিতে পারে সে হচ্ছে চিঠি, সে হচ্ছে এন। কথা হচ্ছে একটা চিঠি কি একাধিক বাক্স নিতে পারে, নাকি একটা বাক্স একাধিক চিঠি নিতে পারে? কে একাধিক জিনিস নিতে পারে? বাক্স একাধিক চিঠি নিতে পারে। তার মানে আমার উত্তর হবে বাক্সের পাওয়ার চিঠি, অর্থাৎ 3 এর পাওয়ার 7। কথা ক্লিয়ার কি ভাই? আরেকটা অঙ্ক আমি করতে চাই। এই যে অঙ্কটা আমরা শুরুতে যখন সংখ্যার অঙ্ক করতেছিলাম তখন ছিল সংখ্যায় মাত্র একবার ব্যবহার করে, একজনরে 2বার ব্যবহার করা যেত না। এখন আমি বলতেছি 1 2 3 4 5 অঙ্কগুলোকে সংখ্যায় যে কোনো সংখ্যক বার ব্যবহার করে। তার মানে 1 রে আমি চাইলে 2 3 4 বার ব্যবহার করতে পারি। আমি চাইলে এই 2কে বা এই 3কে আমি 2বার ব্যবহার করতে পারি। তার মানে যে কোনো সংখ্যাকে আমি চাইলে রিপিট করতে পারি, রিপিটেশনাল পারমুটেশন বা পুনরাবৃত করতে পারি। কয় অঙ্কের সংখ্যা গঠন করতে হবে? 4 অঙ্কের সংখ্যা গঠন করতে হবে। আর এই 4 অঙ্কের সংখ্যা গঠনের জন্য আমার মানুষ আছে কয়জন? 1 2 3 4 5। তার মানে আমার টোটাল 5 জন মানুষ আছে। ঠিক আছে? মানুষ আর সিট, ওই যে আগের বার 10 জন ছিল, 4টা সিট ছিল, ঠিক ওই রকম। এই ঘরে আমি 1 রে বসাতে পারি, 2 রে বসাতে পারি, 3 রে বসাতে পারি, 4কে যা ইচ্ছা তাকেই বসাতে পারি। প্রথম ঘর পূরণের জন্য আমার উপায় আছে 5টা। এই ঘরে যে বসছে সে আসে বলতে পারে আমি এই ঘরেও বসবো, যেহেতু পুনরাবৃত্তিমূলক বিন্যাস। তার মানে এই ঘরেও আছে 5টা, এই ঘরের অপশনও 5টা, এই ঘরের অপশনও 5টা, তার মানে 5 এর পাওয়ার 4। তার মানে মানুষের পাওয়ার সিট বা সংখ্যার পাওয়ার হচ্ছে সিট। কথা ক্লিয়ার কি ভাই? এইগুলাই হচ্ছে পুনরাবৃত্তিমূলক বিন্যাস এবং এইগুলা কিন্তু বেশি পরীক্ষায় দেখা যায়, বিশেষ করে প্রিলিমিনারিতে এই টাইপের কোশ্চেন খুবই খুবই ইম্পর্টেন্ট। পুনরাবৃত্তিমূলক বিন্যাস, দুইটাই ডেটা থাকবে, একটার পাওয়ার একটা হবে। খালি এইটুকু বুঝে গেলেই হয় যে যে একাধিক গ্রহণ করবে সে হবে এন, এবং কেন সে এন হবে এবং পুনরাবৃত্তিমূলক বিন্যাস কেন এন টু দি পাওয়ার আর, এটাও আমরা কিন্তু একটু আগে ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমরা শিখব চক্র বিন্যাস, এবং এইটাই মোটামুটি আমাদের বিন্যাস সমাবেশের এই লাস্ট টপিক আমরা বলতে পারি, চক্র বিন্যাস। এতক্ষণ যে আমরা শব্দের বিন্যাস করতেছিলাম, অ্যালফাবেট বা যে কোনো শব্দেরই বিন্যাস করি, তারা কিন্তু এইরকম ছিল, আনুভূমিক ছিল। বা মানুষ কতগুলাকে বিন্যাস করলেও কিন্তু আমরা এইভাবে মানুষকে বিন্যাস করতেছিলাম। কিন্তু এখন ঘটনাটা হচ্ছে আমাদের চক্রাকারে বিন্যাস করতে হবে, চক্রাকারে উলটপালট করতে হবে। কথা বুঝতে পারছি? চক্রাকারে। সো অধিকাংশ অডিয়েন্সের কথা চিন্তা করে আমরা এই জিনিসটাকে একটু ম্যাথের বাইরে গিয়ে বোঝানোর ট্রাই করতেছি, তবে ম্যাথের ভেতরে থেকে এটাও চমৎকারভাবে বোঝানো যেত, বাট এটা সহজ লাগবে সবার জন্য। ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের পৃথিবী, আমরা জানি পৃথিবীও মোটামুটি চক্রাকার। তো এইখানে আবুল দাঁড়ায় ছিল এবং সে চিন্তা করলো যে আমি দাঁড়িয়ে থেকে কি করব, আমি পুরো পৃথিবীটাকে একটা চক্কর দিয়ে আসি। সে চক্রাকারের পৃথিবীকে ঘোরা শুরু করলো। কিন্তু যে জায়গা থেকে সে শুরু করেছিল এই জায়গাটা যদি ভুলে যায় সে, তাহলে কিন্তু তার চক্রাকারে ঘোরা আর কখনোই বন্ধ হবে না, কারণ সে তো ইনিশিয়াল জায়গা ভুলে গেছে। বাট এই সমস্যাটা সমাধান করা যাইতো এরকম যে এই যে আবুল বা অ্যালফ্রেড যেই হোক না কেন,
সে যদি এইখানে আরেকজন তার বন্ধুকে দাঁড় করায় রেখে যেত যে তুই এইখানে লক থাক, দাঁড়ায় থাক একবারে, আমি পৃথিবীটাকে একটা চক্কর দিয়ে আসি, তাহলে কিন্তু সে চক্কর দিতে দিতে আগের জায়গায় আবার ব্যাক চলে আসতো। তাহলে এই সমস্যার সমাধান করছে সে কিভাবে? সে একজনকে লক রেখে গেছে, একজনের অবস্থান ফিক্সড রেখে গেছে। আর আমরা একবারে শুরুতে পড়ে আসছিলাম বিন্যাসের অবস্থান পরিবর্তন না করে বিন্যাস, আর অবস্থান পরিবর্তন যে করে না তাকে ফিক্সড রেখে দিতে হয়। তাহলে আবুল তার একটা বন্ধুকে ফিক্সড রেখে দিচ্ছে, আর ফিক্সড রেখে দিচ্ছে মানে কি, সে বাদ হয়ে যাচ্ছে। 12 জন ছাত্র গোল হয়ে বসে কত পায়ে আড্ডা দিতে পারবে? তাহলে 12 জন গোল হয়ে বসবে, তার মানে চক্রবিন্যাস। আর চক্রবিন্যাস মানে একজনের ফিক্সড রাখতে হবে। এমনিতে হতো 12 ফ্যাক্টোরিয়াল, সো এখন হবে 12 - 1 ফ্যাক্টোরিয়াল বা 11 ফ্যাক্টোরিয়াল।